আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে জুম্মা মুবারক। রমজান মাসের শেষ জুমাবার। তো সবাই সবার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন বেশি করে। তো আজকে আমরা মেনলি হচ্ছে প্রাণীর পরিচিতি নিয়ে পড়াশোনা করব। এটা 3টা পার্ট আছে: হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ। ঘাসফড়িংটা একটু কঠিন, মানে আমার পার্সোনালি ওই টপিকটা একটু কঠিন লাগতো, বাট হাইড্রা আর হচ্ছে রুই মাছ ইটস টু মাচ ইজি আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করব যে পড়াটা যতটুকু সম্ভব ইজি করে দেওয়ার, বাট এইখানে যে জিনিসপাতিগুলো সেগুলো একটু মুখস্থ বিদ্যাটা বেশি, বোঝার জিনিসও আছে, কিন্তু সত্যি বলতে ইন্টারের জন্য ওগুলো লাগে আর কি। তো এই হচ্ছে কথাবার্তা। তো আমরা আজকে হচ্ছে মেনলি হাইড্রাটা পড়বো, দেন রুই মাছ কালকের মধ্যে ইনশাল্লাহ, কালকে পরশুর মধ্যে আপনাদের জুলজিটা শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে কথাবার্তা। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা মেনলি হাইড্রা নিয়ে পড়াশোনা করব। হাইড্রা কি? নিডারিয়া পর্বভুক্ত সরল গড়নের জলজ প্রাণী। আচ্ছা, নিডারিয়া যখন আমরা বলতেছি, নিডারিয়ার কিছু বৈশিষ্ট্য ছিল, মানে 2টা দ্বিস্তর বিশিষ্ট, তারপর হচ্ছে মেসোগ্লিয়া থাকবে মাঝখানে, ঠিক আছে? তো এই যে আমরা লিখছে যে প্রাণী জগতের 2টি পূর্ব দ্বিস্তরী বা ডিপ্লোবাস্টিক প্রাণী আছে। আমরা নিডারিয়ার বৈশিষ্ট্যের মধ্যে যা যা পাইছি, যে নেমাটোডিস থাকবে অ্যান্ড মানে যা যা ছিল আর কি, সবগুলাই এখানেও পাবো। তো 2টা হচ্ছে আছে, একটা হচ্ছে নিডারিয়া আর একটা হচ্ছে কি টিনোফিলা। তো আব্রাহাম ট্র্যাম্বলে হচ্ছে যে হাইড্রার প্রচণ্ড পূর্ণ উৎপত্তি ক্ষমতা প্রকাশ করছে, মানে হাইড্রার একটা অংশ কেটে দিলে, ধরেন এই একটা মাথা কেটে দিলে আরেকটা হবে, সেরকম আর কি। তো 1758 সালে ক্যারোলাস লিনিয়াস হচ্ছে যে কি এটার নাম দিছে হাইড্রা। আর গ্রিক রূপকথা নয়, মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে হাইড্রার নামকরণ করা হয়। এখানে গেছে, এখানে জাস্ট আব্রাহাম ট্র্যাম্বেলের নামটা একটু লাগে, যে পুনরুৎপত্তি ক্ষমতাটা দিচ্ছে, আর নিডারিয়া পর্ব প্রাণী, ওটা তো গেলই। এবার আসি, মানে বিভিন্ন প্রজাতি হাইড্রার প্রায় 40টা প্রজাতি আছে। এখানে জাস্ট কালারগুলো একটু লাগে, দেখেন বাদামি বর্ণের যেটা, সেটা হচ্ছে অলিগেস্টিক। আমি মাথায় রাখতাম অয়েল, যেগুলো আমাদের বাসায় তেল আছে, তেলটা হচ্ছে একটু হলুদ টাইপসের না কালারটা, তো বাদামি মাথায় রাখবা। তারপর সবুজেরটা আমি মাথায় রাখতাম দেখেন আমাদের দেশে আচ্ছা, যেটা সবুজ বর্ণের বীর, সেটা হচ্ছে আমি মাথায় রাখতাম, ধরো আমাদের দেশে মানে যারা মুক্তিযুদ্ধ করছিল, বীর পুরুষ, ওনারা আমাদের দেশকে বাঁচানোর জন্য করছিল, তাই না? তো আমাদের বাংলাদেশটা হচ্ছে গ্রিন না সবুজ সবুজ, তো বীর। তারপর বাংলাদেশের সাথে একটু তুলনা করে যদি পড়াশোনা করি, তাহলে হচ্ছে সবুজটা। আর আরেকটা হচ্ছে যে এখানে বর্ণহীন, যেটা হলুদ বাদামি, সেটা হচ্ছে বুলগারিস। তাই মাথায় রাখতাম, দেখো ভুল করে হচ্ছে সবুজ হওয়ার কথা, কিন্তু ভুল করে হচ্ছে যে হলুদ বাদামি হয়ে গেছে বা বর্ণহীন হয়ে গেছে, তো ওটা দিয়ে মাথায় রাখতাম। তো এটা মাথায় রাখতাম যে বাংলাদেশের বুলগারিস হচ্ছে সুলভ, মানে বেশি সংখ্যক আছে। তো আমি মাথায় রাখতাম, আমি বাংলাদেশি মানুষ, আমি হচ্ছে যে এমসিকিউ প্রচুর পরিমাণে ভুলভাল করি, তো বুলগারিসটা হচ্ছে যে কি মানে বাংলাদেশি বেশি আছে। তো নামগুলো মাথাতে থাকবে না, কালারগুলো। আচ্ছা, এখানে আসি, এরা হচ্ছে মাংসাশী। ইংলিশ টার্মটা একটু পড়ে নেবেন কোনটা কি। তো কোষিকার সাহায্যে হচ্ছে খাদ্য গ্রহণ করে, চলাফেরা করে, দেহের সংকোচন প্রসারণ আর কোষিকার সাহায্যে দেহ প্রাচীরের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় হচ্ছে শ্বসন ও রেচন সম্পন্ন করে। মুকুল উদ্যোগম এবং দ্বিবিভাজন, 2টা পদ্ধতি, মুকুল উদ্যোগম আর দ্বিবিভাজন হচ্ছে অযৌন, আর জনন কোষ সৃষ্টি, মানে স্পোরের যে অজনন কোষের যে ব্যাপার স্যাপার, সেটা হচ্ছে কি যৌন জনন সম্পন্ন করে। তো 3টা মেনলি আমাদের প্রক্রিয়া, একটা হচ্ছে যে কি মুকুল উদ্যোগম, তারপর দ্বিবিভাজন, আরেকটা কি যৌন জনন কোষ সৃষ্টির মাধ্যমে। তো এই হলো গেল কথাবার্তা। এবার বাহ্যিক বৈশিষ্ট্য আছে অরীয় প্রতিসম, ওটা তো পড়ছি, ডাবল যেহেতু ডিপ্লোব্লাস্টিক। কালার নিয়ে কথাবার্তা বলছে, এখানে লাগে না। বহির্গঠনের 3টা অংশ আছে, একটা হচ্ছে হাইপোস্টোম, দেহকাণ্ড আর পাদচাকতি। তো জাস্ট ফার্স্ট অক্ষরগুলো নেই, পাদচাকতি, হাই পাদ, ওইটা দিয়ে মাথায় রাখা যাচ্ছে। নামগুলো একটু জাস্ট না ভুলার জন্য আর কি, 3টা অংশ যে কোনোভাবে যেমনি ইচ্ছা সে মাথায় রাখেন, এই হচ্ছে কথা। তারপর এখানে যেটা হাইপোস্টোম, সেটা নিয়ে কিছু কথাবার্তা আছে। হাইপোস্টোমের লাস্টে ম দেয়, আমি মাথায় রাখতাম যে মৌচ আকৃতি ছিল, মুক্ত প্রান্ত অবস্থিত ছিল, আর বৃত্তাকার হচ্ছে মুখছিদ্র অবস্থিত। মত সবকিছু মাথায় এসে যেত, মত হচ্ছে যে কি মোচ আকৃতির মুক্ত প্রান্ত অবস্থিত, মুখছিদ্র অবস্থিত। তো মুখছিদ্র হচ্ছে যে খাদ্য গৃহীত আর অপাচ্য অংশটা বের হয়ে যাবে। এবার সে দেহকাণ্ড চিত্রটা একটু জাস্ট আমরা দেখি। হাইপোস্টোম কিন্তু দেহকাণ্ডের অংশ নয়, দেহকাণ্ডতে 3টা ভাগ আছে: কোষিকা, মুকুল, জননাঙ্গ, ঠিক আছে? হাইপোস্টোম মেনলি কি ওই যে বহির গঠন যেটা, সেটার একটা অংশ। তো কোষিকাতে কি হয়, মেনলি 6 থেকে 10টা থাকে চতুর্দিকে, ঘিরে সংকোচনশীল হবে। তো কোষিকার বহির্প্রাচীরে ছোট ছোট টিউমারের মতো নেউটেসিস ব্যাটারি থাকবে, এই যে নেউটেসিস ব্যাটারি থাকবে ছোট ছোট, ঠিক আছে? এগুলো কি করবে, আহার সংগ্রহ, চলন আর আত্মরক্ষা অংশগ্রহণ করবে। আচ্ছা, ওয়ার্ডটা দিয়ে মাথায় রাখা যায়। এবার সে মুকুলে কি হবে, গ্রীষ্মকালে হচ্ছে যে কি একাধিক মুকুল সৃষ্টি হয়। গ্রীষ্মকালে ম আছে, ম দিয়ে মুকুলটা মাথায় রাখেন।
এবার আসে জননাঙ্গ। জননাঙ্গে কি হয়? হেমন্ত ও শীতকালে দেহকাণ্ডের উপর উর্ধ্বাংশে এক বা একাধিক কোণাকার শুক্রাশয় আর গোলাকার ডিম্বাশয় নামক অস্থায়ী জননাঙ্গ দেখা যায়। এটা কিন্তু অস্থায়ী। তা আমি মাথায় রাখতাম যে ডিম, আমাদের যে বাসায় ডিমগুলো খাই ওগুলো গোল গোল না, একটু একটু তো গোল, পুরোটা না হোক একটু তো গোল। তো ওটা আর কোণাকার যেটা সেটা হচ্ছে শুক্রাশয়। এখানে জাস্ট এটা একটু বেশি ইম্পর্টেন্ট, মানে কোণাকারটা হচ্ছে শুক্রাশয়। আমরা এখানে মেলে কি কি মাথায় রাখবো? গ্রীষ্মকালে হচ্ছে মুকুলটা সৃষ্টি হয়। এদিকে আচা দিয়ে মাথায় রাখবো যে কাজ হচ্ছে কোষিকার, কোষিকা 6 থেকে 10টার আগে। আর নেমাটোডিস কোথায় থাকে? কোষিকার বহিঃপ্রাচীরে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেমাটোসিস যেটা সেটা কোথায় থাকতেছে। এবার আসে এখানে পাদচাকতি, যেটা পাদচাকতি থেকে হচ্ছে আঠালো রসের সাহায্যে কোনো তলের সাথে লেগে যায় বুদবুদ সৃষ্টি হবে। আমরা মাথায় রাখবো পাদচাকতি, যেটা এই যে পাদচাকতি সেখানে বুদবুদ সৃষ্টি হবে, যেটা হচ্ছে ভাষায় রাখতে সাহায্য করবে। তো চাকতির ক্ষণপথ গঠনকারী কোষের সাহায্যে গ্লাইডিং চলনটা সম্পন্ন হয়, যেহেতু ধীরে সুস্থে যাচ্ছে। এবার সে ডিপ্লোপ্লাস্টিক। তো ডিপ্লোপ্লাস্টিক দুইটা হচ্ছে যে মানে ভাগ আছে, একটা হচ্ছে অ্যাক্টোডার্ম আর হচ্ছে অ্যান্ড্রোডার্ম। মাঝখানে হচ্ছে মেসোগ্লিয়া। তো মেসোগ্লিয়া কি? অকোষীয় জেলির মতো একটা স্তর। আর অন্তর্গঠন হচ্ছে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে দেহ প্রাচীর আর একটা হচ্ছে সিলিন্ডার, ঠিক আছে। তো এপিডার্মিস মেসোগ্লিয়ার যে কোষগুলো এগুলোর নাম একটু মাথায় রাখতে হবে। তো আমি মাথায় রাখতাম গ্যাস্ট্রোডার্মিস হচ্ছে জনি, এই জিনিসটা নাই, নো জনন কোষ, নো হচ্ছে নিডোসাইট। আরেকটা কথা হচ্ছে যে আর মেসোগ্লিয়া তো হচ্ছে কোনো কোষস্থ না, এটা জাস্ট একটা জেলির মতো আর কি, যে সংযোগ করবে এটাই। এখানে জাস্ট একটু চিত্রটা দেখে নিলে হয়ে যাচ্ছে। ইন্টারস্টেশিয়াল কোষ যেটা, এটা নিয়ে একটু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে, সামনে আমরা পড়বো। তো এপিডার্মিস বা বহিত্বকে যে জিনিসগুলো আছে আর কি, তো কিউটিকল দিয়ে আবৃত, যেটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস জিনিসটা মেনলি কি? ডার্মিস মানে ত্বক, এপি মানে বাইরে। তো বাইরে হচ্ছে যে কি আবৃত? কিউটিকল আবৃত। এবার হচ্ছে পেশি আবরণী কোষ। মেনলি হচ্ছে যে কোষগুলো কোণাকার বা হচ্ছে নাশপাতি আকৃতির হবে। এপিডার্মিসের সম্পূর্ণ পুরুত্ব বরাবর মেসোগ্লিয়ার উপর অবস্থান করবে। মিউকাস দানা থাকবে। মায়োনিমোহ হচ্ছে থাকবে পেশির লেজে সুতার মতো। আর নিডোব্লাস্ট হচ্ছে নিডোসাইট ধারণ করে। নিডোব্লাস্ট সাইট তো কোষ, আর ব্লাস্ট যেটা সেটা আমরা কি বলছিলাম? অপরিণত অবস্থা, ঠিক আছে। তো মেনলি কাজগুলো কি আমি বলি? পেশি, সেল, আমাদের নিজেদের পেশিটা কি করে মেনলি ওইটা চিন্তা করলেই হয়। দেহ আবরণ তৈরির মাধ্যমে দেহকে রক্ষা করবে। তো মিউকাস দানার নিষিদ্ধ রক্ত হচ্ছে কিউটিকল গঠন করবে আর দেহ পিছিয়ে লাগবে। আর কোষিকা হচ্ছে নিডোব্লাস্ট থাকবে। পেশি কোষে আমাদের নিডোব্লাস্ট থাকে, এটা একটু মাথায় রাখতে হবে কিন্তু। নিডোব্লাস্ট কোথায় থাকে? পেশি কোষে থাকে। দন্তস্ব তালবস্য একটা মিল আছে না, তো ওটা থেকে মাথায় রাখে। এরপর হচ্ছে চলন, খাদ্য গ্রহণ ইত্যাদিতে সহায়তা করে আর দেহের কোনো বস্তুর সাথে হচ্ছে আবদ্ধ করে রাখতে থাকবে। তো মিউকাস দানা সমৃদ্ধ অংশে শ্বসনে হচ্ছে অংশ নেয়। এবার হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, যেটা খুবই ইম্পর্টেন্ট, এটার খুব জোস একটা কাজ আছে। কোষটা একটু দেখো, মেনলি হচ্ছে গুচ্ছাকারে থাকবে, মেসোগ্লিয়ার কেশে অবস্থান করবে, সুস্পষ্ট নিউক্লিয়াস দেখতেছি আমরা। রাইবোজোম তো সার্বজনীন সব জায়গায় থাকবে। আর হাইপোস্টোমের নিচের দিকে একটা হচ্ছে বৃদ্ধি এলাকা গঠন করে। এখানে এখানে যে জিনিসটা মেইনলি লাগে সেটা হচ্ছে যে কি, মানে বহির্ত্বকীয় কোষে পরিণত হবে, পুনরুৎপত্তি ক্ষমতাটা থাকবে, মুকুল সৃষ্টিতে সাহায্য করে। মানে ইন্টারস্টেশিয়াল কোষটা, ধরো কোন একটা কোষ মারা গেছে, তাহলে আরেকটা ওটা এক্সচেঞ্জে একটা কোষ যেটা সৃষ্টি হওয়া, সেটা মেনলি ইন্টারস্টেশিয়াল কোষটা তৈরি করে আর কি। তো এখানে একটা কথা আছে যে প্রতি 45 দিন অন্তর অন্তর হচ্ছে দেহের সকল কোষ ইন্টারস্টেশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। কোষের এই যে বৈশিষ্ট্য সেটাকে হচ্ছে আমরা টোটিপোটেন্ট বলবো, আর টোটিপোটেন্সি বলবো। তো আব্রাহাম ট্রেমব্লে হচ্ছে যে এই জিনিসটা নিয়ে মেনলি কথাবার্তা বলতে, যে হাইড্রার একটু আগে আমরা পড়ছিলাম। তো আমি এটার উদাহরণগুলো মাথায় রাখতাম টপ বই দিয়ে। ইন্টারস্টেশিয়াল ইন্টারা আমরা টপ বই নিয়ে পড়াশোনা করি, তাই না? তো টপের ট দিয়ে হচ্ছে টোটিপোটেন্সি থাকে, পতে হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতা, বতে হচ্ছে বৈতকীয় কোষের কোষ, আর রস্যই হচ্ছে ইন্টারস্টেশিয়াল। যে কোনো ট্রিকটা পড়ার সময় মাস্ট বি কিসের উদাহরণ পড়তেছি, কি করতেছি, এটা একটু মাথায় রাখা লাগবে। এবার হচ্ছে সংবেদী কোষ, বুঝাই যাচ্ছে। তো আমি মাথায় রাখলাম সংবেদী দন্তস্ব, দন্তস্ব তো সমকোণ। তো সংবেদী কোষটা হচ্ছে যে কি, কোষিকা হাইপোস্টোম পাদচাকতির চারদিকে বেশি দেখা যায় আর পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা নিয়ে হচ্ছে স্নায়ু কোষে পরিবহন করবে। আর স্নায়ু কোষটা কি? এটা হচ্ছে মেসোগ্লিয়া কোষের ঘেঁষে অবস্থিত থাকবে। তো স্নায়ু কোষ মেনলি কি করে? সংবেদী কোষ থেকে হচ্ছে উদ্দীপনাটা সরবরাহ করে পুরো দেহে ছড়াই দিবে। এবার হচ্ছে গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ মেনলি কি? গ্রন্থি কোষটা একটু দেখি, নিউক্লিয়াস আছে, সাইডে মিউকাস আছে। আমরা জাস্ট সবসময় পড়ার সময় চিন্তা করবো চিত্রটার মধ্যে কি ছিল, নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াস ছিল না, নোডিউল ছিল, নোডিউল ছিল না, ঠিক আছে। চিত্র যদি একটু মাথার মধ্যে গেঁথে ফেলতে পারি তাহলে এই চ্যাপ্টারগুলো একদমই পান্তাভাত বলতে গেলে। তো গ্রন্থিকোষ যেটা, সেটা হচ্ছে যে কি মেনলি আপনার মুখছিদ্রের চারদিকে আর পাদচাকতিতে থাকে। গ্রন্থিকোষ কোষিকায় থাকে না। একটা জিনিস হচ্ছে যেগুলোর অবস্থান কোথায় থাকে ওরকম পরীক্ষা ডাইরেক্ট আসে না, পরীক্ষা আসে যে কি আপনার কোনটায় থাকে না, ঠিক আছে। তো গ্রন্থিকোষ হচ্ছে কোষিকায় অনুপস্থিত, পাদচাকতি আর মুখছিদ্রের চারদিকে থাকে। তো গ্রন্থিকোষ থেকে কি হয়? মিউকাস ক্ষরণ হবে, বুদবুদ সৃষ্টি হবে। আর মুখছিদ্রের গ্রন্থি কোষের ক্ষরণ খাদ্য গলাধকরণে সাহায্য করে।
এগুলো গেছে। এবার হচ্ছে জননকোষ। জননকোষ বোঝাই যাচ্ছে সেন্ট্রাল যুক্ত একটি সংকীর্ণ মধ্যকণ্ড এবং একটি লম্বা বিচনক্ষম লেজ নিয়ে গঠিত, একটা বড় গোল আর এর সাথে 3টা পোলার বডি যুক্ত থাকে। জননা অংশগ্রহণ করবে। তো নিউরোসাইট নিয়ে কিছু কথাবার্তা আছে। পেশি আবরণ কোষের ফাঁকে ফাঁকে বা ওইসব কোষের ভিতরে হচ্ছে নিউরোব্লাস্টটা থাকবে। তো ওটা গোলাকার হবে, ডিম্বাকার হয়, অথবা হচ্ছে পেয়ালাকারও হইতে পারে। নিচের দিকে নিউক্লিয়াসবাহী দ্বৈত আবরণ বিশিষ্ট বড় কোষ, মানে দুইটা আবরণ থাকবে, ঠিক আছে। নিউক্লিয়াস দন্তনত নিউরোসাইট, দন্তনত নিউক্লিয়াসবাহী। মুক্ত প্রান্ত হচ্ছে ক্ষুদ্র ধীর সংবেদী নিউরোসিল থাকবে। নিউরোসিলের কি কি বৈশিষ্ট্য আছে? ক্ষুদ্র, বড় না কিন্তু ক্ষুদ্র, ধীর আর হচ্ছে সংবেদী। তাহলে অভ্যন্তর হচ্ছে গহ্বর পেঁচানো, যেটা সুতাযুক্ত, সেটা হচ্ছে নেমোটোসিস্ট। এখানে কিছু কথা খেয়াল রাখতে হবে, যেটা সুতার মতো সেটা নেমোটোসিস। দন্তস্ব আছে, দন্তস্ব সিস দিয়ে হচ্ছে সুতাটা মাথায় রাখিও। আর এখানে যেটা ক্ষুদ্র সংবেদী কথা বলছে সেটা হচ্ছে নিউরোসিল, ঠিক আছে। গহ্বরটা হচ্ছে অপর ফুলাম দিয়ে ঢাকা। আমি মাথায় রাখতাম যে কোনো কিছু কাউকে ঢেকে রাখা, অপর মানুষজনকে আমরা মানে কাছের মানুষজনকে আমরা ঢুকায় মানে আমাদের মধ্যে লুকায় রাখার চেষ্টা করি। তো অপার ফুলাম দিয়ে হচ্ছে আমি ঢেকে রাখি সেটা কি। আর হচ্ছে 3টা গোড়ার মধ্যে 3টা হচ্ছে বড় কাঠার মধ্যে বার্ব থাকবে। আর গহ্বরটা হচ্ছে হিপনোটক্সিন নামে বিশ্বস দিয়ে পূর্ণ। তো হিপনোটক্সিনটা হচ্ছে প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি, পফ দিয়ে মাথায় রাখবো, এর সামনে পড়বো আমরা। আর পরিস্ফুটনরত নিউরোসাইট হচ্ছে নিউরোব্লাস্ট পড়বো। নিউরোসাইটের যে বৈশিষ্ট্যগুলা, মানে এই পার্টটা একদম ছোটস্থ মুখস্থ থাকতে হবে। ইন্টার স্টুডেন্ট হও, অ্যাডমিশন জার্নি দাও, যা কিছু করো, এই টপিকটা একদম ভালো মতো শিখে রাখা লাগবে, ঠিক আছে। তো কাজ আছে কিছু, ধরার কাজে সাহায্য করবে, তারপর হচ্ছে চলনে সাহায্য করবে, আত্মরক্ষায় তো অবভিয়াসলি ওই যে নেমোটোসিস, যেটা আমরা হচ্ছে যে কি পেঁচানো যুক্ত যেটা, সেটা দিয়ে আমরা কাজ কর্মটা করবো। নিউরোসাইটের যে কাজ কারবার, তো ওটার জন্য হচ্ছে যে আত্মরক্ষায় কাজ করবে। তারপর হচ্ছে নিউরোসাইটের একটা বৈশিষ্ট্য হচ্ছে শ্রেণীতাত্ত্বিক গুরুত্ব রয়েছে। কোনটাতে গুরুত্ব রয়েছে? শ্রেণীতাত্ত্বিক। কিন্তু আর কার গুরুত্ব? নিউরোসাইটের গুরুত্ব রয়েছে, এটা মাথায় রাখতে হবে। তা আদর্শ নিউরোসাইটের কিছু গঠন আছে, 2টা আবরণ বিশিষ্ট দানাদার সাইটোপ্লাজম এবং কোষগোড়ার দিকে এটা নিউক্লিয়াস থাকে। আর নেমোটোসিস যেটা কি, ওটা কি হয়, মানে নিউরোসাইটের অভ্যন্তরে অবস্থিত কাইটিনের মতো পদার্থের নির্মিত আবরণের সূত্রযুক্ত আবৃত একটা ক্যাপসুল না নেমোটোসিস। ওখানে প্রোটিন আর ফেনল থাকবে, বলছিলাম পপ। তো বিষাক্ত তরলযুক্ত হচ্ছে হিপনোটক্সিন থাকবে, যেটা হচ্ছে প্রোটিন আর ফেনল দিয়ে মানে তৈরি আর কি। আর এখানে কথা আছে বার্ড থাকবে, ওই যে 3টা সূক্ষ্ম বার্ড থাকবে। আর গোড়ার দিকে হচ্ছে বার্ড বা শেফেট থাকবে। তারপর হচ্ছে সর্পিলাকার ক্ষুদ্রতর কাটার মতো অংশ থাকবে, বারবিউল দেখা যাবে। তো এখানে যে চিত্রটা একটু দেখবো আমরা, এই যে নিউরোসিল আছে, অপারকুলাম যেটা হচ্ছে ঢাকনার মতো, বার্ড বা শিফট আছে গোড়ায়, বার্ব হচ্ছে 3টা। হ্যাঁ, তারপর নেমোটোসিস নিয়ে কি পড়ছি আমরা? সিস্ট হচ্ছে সুতার মতো, তারপর পেঁচানো সূত্র পড়ছি, পেশিতন্তু, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস আছে, ঠিক আছে। পড়ার সময় একটু পড়ে নিবা যে নিউরোসিলে মেনলি কি ছিল, যে ধীর ক্ষুদ্র সংবেদী যে অংশটা সেটা হচ্ছে নিউরোসিল, অপারকুলাম হচ্ছে ঢাকনার মতো কাজ করছিল। তারপর নেমোটোসিস্ট হচ্ছে যে কি পেঁচানো গহ্বর অথবা সুতার মতো যেটা ছিল, ঠিক আছে। এভাবে একটু চিন্তা করো পড়ার সময় চিত্রের মানে কোনটা কি কি পড়ছে। যদি ভুলে যাও তাহলে আরেকবার একটু রিক্যাপ করে নিবা, শেষ। তো অপারকুলাম জিনিসটা কি? মেলি স্বাভাবিক অবস্থায় নেমোটোসিস্টের সূত্রক ক্যাপসুলে যে ঢাকনা দিয়ে আবৃত থাকে তার নাম হচ্ছে অপারকুলাম। নিডোসিল জিনিসটা কি? শক্ত ধীর সংবেদনশীল কাঁটাটা হচ্ছে নিডোসিল, এটা হচ্ছে রূপান্তরিত সিলিয়াম। আমি মাথায় রাখতাম সিলিয়াম, সিলিয়াম। নিডোসিল বানানটার মধ্যে সিল আছে, সিলিয়াম, ঠিক আছে। তো নিডোসিল হচ্ছে ট্রিগারের মতো কাজ করে। এখানে কিছু কথাবার্তা আছে, ভুলানো যাবে না। অপারকুলাম যেটা, সেটা হচ্ছে আমরা কি অপর মানুষজনকে আমাদের জীবনে আমাদের ছায়ার মতো থাকে, বাইরের মানুষজন বা হচ্ছে যে আমাদের কাছের মানুষজন। তো ঢাকনার মতো যেটা, সেটা হচ্ছে অপারকুলাম। তো নিডোসিলটা হচ্ছে ট্রিগারের মতো। আচ্ছা, আমি যে এত তুলনা করে পড়তাম জিনিসটা হচ্ছে, আমি সবসময় চিন্তা করতাম যে আমাকে ৫-৫০ বছর পরও যদি কেউ পড়াটা জিজ্ঞাসা করে, তাহলে আমি যেন না ভুলি, মানে হ্যাঁ এই টাইপসের কোনো কথাবার্তা পড়ছিলাম, আমি এই টাইপসের ট্রিক ইউজ করছিলাম। তো সেভাবে ট্রিক ইউজ করা লাগবে, ঠিক আছে। তো পেশিতন্তু বা ল্যাসোটা কি মেনলি কোষের নিচে হচ্ছে যে ল্যাসো নামক একটি পেঁচানো সূত্রক থাকবে, সাইটোপ্লাজম থাকবে, কিছু বসিতন্তু থাকবে। ল্যাসোটা হচ্ছে সূত্রক, পেঁচানো দন্তস্ব, ল্যাসো বানা লাসো দন্তস্ব আছে, দন্তসূত্র হচ্ছে পেঁচানো সূত্র। আচ্ছা, এখানে আমি কোনো জিনিস যদি না মানে ভুলে যেতাম বা হচ্ছে কোনো টপিকে ভুল হয়তো, তখন আমি এখানে লিখে রাখতাম যে একটু লার্ন মোর, মানে 2-3 বার পড়তে হবে টপিকটা, যখনই পড়বো 2-3 বার পড়বো। আচ্ছা, নিক্ষিপ্ত সূত্রকের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হচ্ছে বিজ্ঞানী বার্নার নিডারিয়ার প্রাণী দেহকে 23 ধরনের নেমোটোসিস্ট শনাক্ত করছে। আমাদের নেমোটোসিস্ট কিন্তু 23 ধরনের, কিন্তু আমরা 4 ধরনের নেমোটোসিস্ট হাইড্রার মধ্যে পাবো। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি এটা প্রথমবার একবার ভুল করছিলাম। নেমোটোসিস্ট আমাদের 23 ধরনের, কিন্তু হাইড্রার মধ্যে পাচ্ছি আমরা 4 ধরনের। এবার 4 ধরনের নিয়ে পড়বো। স্টিনোটিল বা পেনিট্রেট, প্রথম দুটোটাতে দন্তন্য আছে, তা আমি মাথায় রাখতাম। প্রথমে যে জিনিসটা পড়ছি, একটু সিকোয়েন্সটা মাথায় রাখবেন, ঠিক আছে। স্টিনোটিল, এটা আমরা স্টিল বলতে পারি না, মানে স্টিনোটিল স্টিল একটা ফিল আছে না। স্টিল জিনিসটা কি, মানে একটু বড় টাইপের হয় না, যে অনেক বড় স্টিলের স্কেল বড় না। তো ওইটা দিয়ে আমি মাথায় রাখতাম, যেটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম, সেটা ছিল স্টিল বা হচ্ছে পেনিট্রেট।
তো ওটা উন্মুক্ত দন্তন্য দন্তন্য মিলে গেছে উন্মুক্ত। 3টা বার্ব থাকবে, এটা তো পড়তেছি। 3টা শাড়ি থাকবে, তিনটা শাড়ি সর্পিলাকার সজ্জিত থাকবে, অতি ক্ষুদ্র বারবিউল থাকবে, মানে কাটা টাইপের। ভিতরে হচ্ছে হিপনোটক্সিন থাকবে। এখন স্টিনোটিল হিপনোটক্সিন নো নো মিলে গেছে, দেখছেন? নো, এখানেও নো। পেনিট্রেটের দন্তন্য, সবগুলোতে দন্তন্য আছে। তো দন্তন্যওয়ালা যেগুলো ছিল সবগুলোতে স্টিনোটিলে বৃহত্তম হিপনোটক্সিন। তাহলে আমাদের এখন স্টিনোটিলে কি কি শিকার লাগতেছে? একটা হচ্ছে বৃহত্তম, তারপর হচ্ছে যে কি তীক্ষ্ণ সূক্ষ্ম বার্ব থাকবে, 3টা হচ্ছে মানে বারবিউল থাকবে, তারপর অতি ক্ষুদ্র বারবিউল থাকবে, হিপনোটক্সিন থাকবে। হিপনোটক্সিনে কি কি পড়ছিলাম? প্রোটিন আর ফেনল দিয়ে হচ্ছে মেনলি তৈরি। তো হিপনোটক্সিন কি করে? মেনলি হচ্ছে অজ্ঞান আর অবশ করে ফেলে। এবার আসি কেন বল ব্যান্ড। আচ্ছা, বল ব্যান্ড জিনিসটা যদি আমরা পড়ি, বল এমনি ফুটবল ক্রিকেট বল বানানো ওরকম বল টাইপসে চিন্তা করা যায় না। ওটা বলটা সাইজটা ছোট না, একটু তো ছোট। আর বল কি খাটো হয়, মোটা হয়, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন। বলের মধ্যে আমাদের যে নর্মালি বলগুলো, ফুটবল খেলার বলগুলো খেলি, ওগুলোর মধ্যে কি কাঁটা থাকে না? আর ওগুলো কি বন্ধ থাকে না? বলগুলো তো এমন না যে কোনো একটা জায়গায় ছিদ্র আছে, তাই না? তো বন্ধ ছিদ্র। আমি বল ব্যান্ডটাকে বলের সাথে তুলনা করে পড়তাম। আবার ব দিয়ে মিলানো, যে বতে হচ্ছে বল ব্যান্ড, বতে হচ্ছে কাঁটাবিহীন, তারপর বন্ধ। তো ওটা হচ্ছে ক্রক স্ক্রুর মতো কাজ করে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। ক্রক স্ক্রুর মতো কোনটা কাজ করে? বল ব্যান্ড বা ডেসোমেনিম। নামগুলো একটু মাথায় রাখতে হবে। বল ব্যান্ড বা ডেসোমেনিম একটা নাম, তারপর ওদিকে স্টিনোটিল বা পেনিট্রেট আরেকটা নাম ছিল, ঠিক আছে? এবার আসে পটলিন গ্লুটিনেট, আরেকটা হচ্ছে হলোট্রিকাস আইসোরাইজা। এটা কি হইতো? এটা হচ্ছে যে বার্ডগুলো যে সুগঠিত না, উন্মুক্ত, শীর্ষদেশ হচ্ছে উন্মুক্ত। একটু চিত্রটা একটু দেখে নিবা আমরা। স্টিনোটিলে কিরকম ছিল? বল ব্যান্ড প্যাঁচানো সূত্রক, আর যেটা স্ট্রপটলিন ওটা কাঁটাযুক্ত, আর স্টেরোলিনটা হচ্ছে কাঁটামুক্ত, কাঁটাবিহীন। তো একটা জিনিস দেখ, স্ট্রপটলিন, ঠিক আছে? স্ট্রেট, আমরা বলি না স্ট্রেট লাইন, স্ট্রপটলিন স্ট্রেট, এই লাইন ওয়ার্ডগুলোর মধ্যে মিল আছে না? তো স্ট্রপটলিনটা দেখো একটু চিত্রটা, মানে একটু সোজা না, পুরোপুরি সোজা না, বাট একটু তো সোজা, তাই না? তো ওটা হচ্ছে সজ্জিত কাঁটাযুক্ত ছিল। আমি মাথায় রাখতাম কাঁটা বারান্দাতে ট আছে, এদিকে স্ট্রপটেলিন বারান্দাতেও কাঁটাযুক্ত ট আছে। আর উন্মুক্ত, শীর্ষদেশ হচ্ছে উন্মুক্ত, যেটা সোজা যাচ্ছে গা। আর যেটা স্টেরোলিনটা কি ছিল? গ্লুটিনেট, ওটা হচ্ছে যে ক্ষুদ্রতম। তো এটা কিভাবে মাথায় রাখতাম? আমি মাথায় রাখতাম স্টোরি বলি না, শর্ট স্টোরি। তো শর্ট স্টোরি ক্ষুদ্রতম, বৃহত্তম কোনটা ছিল আমাদের? মানে পেনিট্রেট ছিল কিন্তু। তো এইভাবে পড়তে হবে, মানে বৃহত্তম বলে ক্ষুদ্রতম কোনটা ছিল। তো ওটা কি মেনলি কাঁটাবিহীন, বার্ষিক গঠিত নয়, শীর্ষদেশ উন্মুক্ত। আর আঠালো রসক্ষরণ করে চলনশিখার আটকে রাখতে সাহায্য করে। চিত্রটা জাস্ট একটু মাথায় রাখলে সবকিছুই সোজা। এটা ক্রক স্ক্রুর মতো। এখানে হচ্ছে যে আমাদের বৃহত্তম ছিল, হিপনোটক্সিন আছে, তারপর বার্ব আছে, ক্ষুদ্র বারবিউল আছে, 3টা বার্ব আছে। তারপর এটাতে কি কি পড়ছিলাম, মানে কাঁটাযুক্ত থাকবে সূত্রক, তারপর হচ্ছে উন্মুক্ত থাকবে। তারপর এদিকে স্টেরিওল নিয়ে কি কি পড়ছি, যে ছোট স্টোরি, ক্ষুদ্রতম, কাঁটাবিহীন, বার্ষিক গঠিত নয়, এগুলো আর কি। নেওটিসিসের সূত্রক কৌশল হচ্ছে যে কি রাসায়নিক আর যান্ত্রিক প্রক্রিয়া। তো প্লোটিগ্লুটামেট নামক রাসায়নিক পদার্থ খরিত হয়। হাইড্রোসাইটিক চাপের মাধ্যমে বেড়ে গেলে হচ্ছে যে নিউটোসিসের সূত্রক তীব্র গতিতে বের হয়ে যাবে। 48 ঘন্টার মধ্যে ইন্টারস্টেশিয়াল নতুন সৃষ্টির মাধ্যমে হচ্ছে যে কি নিউটোসাইট প্রতিস্থাপিত হয়। বইয়ের অবস্থা খারাপ। আচ্ছা, নিডোসাইট আর নেমাটোসিস্টের মধ্যে পার্থক্য। সাইট যখন বলছি তার মানে কোষ টাইপসের বিষয় আসে। তো নিডারিয়া পর্বের প্রাণীদের এপিডার্মিসের পেশি আবরণে কোষের ফাঁকে হচ্ছে যে নিডোসাইট থাকবে। গঠন কি? দুইটা স্তর থাকবে, নিডোসিল, অপারকুলার, নেমাটোসিস্ট, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ইত্যাদি নিয়ে গঠিত। আর এখানে একটা কথা থাকে, নিডোসাইট হচ্ছে সজীব প্লাজমা মেমব্রেন দিয়ে গঠিত। তো আমি এটা মাথায় রাখতাম, প্লাজমাটা তো আমাদের প্রয়োজন, তাই না? প্লাজমা মেমব্রেন, আমাদের মানুষেরও কিন্তু প্লাজমা থাকে। তো ওটা একটা নিড না, এটা একটা প্রয়োজন। তো নিউরোসাইট নিড, প্লাজমা মেমব্রেন আমাদের প্রয়োজন হচ্ছে। আর এপিডার্মিসের এক প্রকার বিশেষ ধরনের কোষ, এটা বোঝা যাচ্ছে। আর নেমাটোসিস ধারণ করে, নিউরোসাইট নেমাটোসিস ধারণ করে, দন্তন্য মিলে গেছে। এবার আসি নেমাটোসিস্টের যেটা, সেটা কি বলছি? নিউরোসাইটের স্ফীত মধ্যাংশে আছে। তো ওটা কি? নেমাটোসিস জিনিসটাকে প্যাঁচানো সূত্রযুক্ত ছিল না। আমরা তো এতক্ষণ তো নেমাটোসিস নিয়ে পড়তেছি, এই যে এগুলা পড়তেছি না। তো সূত্রক যেটা ফাঁপা প্যাঁচানো সূত্রক, মানে ডিম্বাকার বা হচ্ছে গোলাকার থলি বিশেষ। আরেকটা কথা আছে যে আবরণটা হচ্ছে নির্জীব কাইটিন নির্মিত। তা আমি এটা মাথায় রাখতাম যে এটা তো নিট প্লাজমা মেমব্রেন, ঠিক আছে? আমরা জাস্ট পার্থক্যটা শিখবো, নিউরোসাইটের সাথে নেমাটোসিস শিখতেছিলাম। তো কাইটিন, নেমাটোসিস্ট। তো নেমাটোসিস্ট টো আছে, কাইটিনের টো আছে, টিন। তারপর এদিকে দন্তন্য আছে, সেটা দিয়ে মাথায় রাখতাম নেট। তারপর এদিকেও কাইটিন, টো, টিন, ঠিক আছে? বুঝতেছো? মানে দন্তন্য আছে, এখানেও দন্তন্য আছে, এখানে ট আছে, এখানে ট আছে। কিন্তু নিডোসাইটের সাথে কিন্তু গুলানো যাবে না। নিডোসাইট হচ্ছে প্লাজমাটা আমাদের নিট, এটা দিয়ে মাথায় রাখছি। নেমাটোসিস্টটা মাথায় রাখি না, নিডোসাইটটা মাথায় রাখো। তো নিডোসাইট হচ্ছে এক
কোষের একটা অবিচ্ছেদ্য অংশ। অবভিয়াসলি যেহেতু আমাদের আত্মরক্ষার কাজ, এই যে আচার দিয়ে মাথায় রাখতাম আমি, আত্মরক্ষা, চলন, আঁকড়ে ধরে রাখতে, শিকার ধরাতে সাহায্য করে। আতে হচ্ছে যে আত্মরক্ষা, চত হচ্ছে চলন, তালব্য হচ্ছে শিকার ধরা, আচার দিয়ে মাথায় রাখতাম নিউরোনাল সিস্টেমের কাজ। এবার হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের যেগুলো মানে স্তরে যেগুলো থাকবে আর কি। তো ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে এটা করতে হয়। পেশীয় যেটা পুষ্টিকোষ সেটা হচ্ছে যে কি ভিতরের শেষ প্রান্তের দিকে দুই ধরনের পেশিলেজ নামক দুইটি উপবৃত্তি থাকে যা দেহকে সমগ্র অবস্থান করে। এগুলো হচ্ছে মায়োলিন নামক সংকোচনশীল তন্তু থাকে। তো এখানে কিছু কথা আছে। ফ্লাজেলীয় কোষ যেটা 1 থেকে 4টা সুতার মতো ফ্লাজেলে সঞ্চিত থাকে। ক্ষণপদীয় যেটা কোষ সেটা হচ্ছে মুক্ত অবস্থায় থাকে। তো ও কোষিকার গোড়ায় অবস্থিত পেশি প্রবর্ধনগুলো মুখের ছিদ্র খোলা বন্ধ রাখতে স্ফিংটারের মতো কাজকর্ম করে। গ্রন্থিকোষে কিছু কথাবার্তা আছে। গ্রন্থিকোষ হচ্ছে যে হাইপোস্টোমার মূলদেহে সবচেয়ে কম থাকে, যেগুলো আছে সেগুলো কম থাকে। তাহলে হচ্ছে কোষিকাতে কি হয়, একদমই নাই। কোষিকাতে নেই, এখানে তো কম আছে, পদতলেও কম আছে। সরি 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 ধৈর্য সাকিবা। আচ্ছা, মূলদেহ আর হাইপোস্টাম হচ্ছে সবচেয়ে বেশি আছে, ঠিক আছে। আমরা হাইপার হয়ে গেলে রেগে যাই না, বেশি রেগে গেলে হাইপার হয়ে যায় না। আমি মাথায় রাখতাম যে গ্রন্থিকোষ হাইপোস্টাম হচ্ছে বেশি, পদতলে কম, কোষিকাতে একদমই নেই। পায়ে হচ্ছে কম আছে গ্রন্থিকোষ আর কোষিকাতে একদমই নেই। এবার মাথায় থাকবে তো না, সরি, হ্যাঁ এটা একটু ভুল করার জন্য। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, আমি এটা তো বলি নাই। পুষ্টি কোষগুলো দুই ধরনের, প্লাজেলীয় কোষ, ক্ষণপদীয় কোষ। নামগুলো একদমই ভুলা যাবে না, ঠিক আছে। প্লাজেলীয় কোষ আর ক্ষণপদীয় কোষ কিছু পুষ্টি কোষের মধ্যে আছে। আর এখানে একটা কথা আছে, স্প্রিংটারের মতো হচ্ছে কাজ করবে, যেটা কাজ আর কি ওই যে পুষ্টি কোষের, ঠিক আছে। এখানে কিছু কথাবার্তা আছে। মিউকাস ক্ষরণকারী, এনজাইম ক্ষরণকারী লাগছে। ইন্টারস্টিশিয়াল কোষ লাগবে, ফাঁকা ফাঁকা অবস্থান করবে। এপিডার্মিস হতে আগত কোষ, যে কোনো প্রয়োজনে যে কোনো কোষ গঠন করা হচ্ছে কাজ। আর সংবেদী কোষে কি লাগে, সংবেদন করবে আর কি। সিলেন্ট্রন উদ্গত, দন্তস্ব থেকে হচ্ছে সিলেন্ট্রন, দন্তস্ব সংবেদী। স্নায়ু কোষটা তো বোঝাই যাচ্ছে। এবার সে এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য। ডার্মিস মানে ত্বক, এপি মানে বাইরে। তো ঠিক আছে, এক্টোডার্ম থেকে উৎপন্ন হয় দেহের বাইরের দিকে অবস্থিত। গ্যাস্ট্রোডার্মিস থেকে অন্ততক ভিতরে, এন্ডোডার্ম থেকে উৎপন্ন ভিতরে হয়েছে। তো এখানে হচ্ছে ক্ষণপদীয় কোষ আর প্লাজেলাযুক্ত কোষ নেই। গ্যাস্ট্রোডার্মিস আছে কেন, পুষ্টি কোষ, যেহেতু গ্যাস্ট্রোডার্মিসের অংশ, তো পুষ্টি সেল। তারপর হচ্ছে পেশি আবরণ কোষের নিশ্চিত রসের সৃষ্টি হবে, কিন্তু গ্যাস্ট্রোডার্মিসের সৃষ্টি হয় না, অনুপস্থিত আর কি। তো এটা আমি মাথায় রাখতাম। কিউটিকলের ল আছে, অয়েলের মতো তেল জাতীয়, হ্যাঁ কিউটিকল। তো এপিডার্মিস, আমি জিনিস একটু চিন্তা করি তোমাদেরকে। এপিডার্মিস একটা ত্বকের কথা বলছি, বাইরের দিকে। তো বাইরে আমাদের যখন আমাদের নর্মাল হিউম্যান বডিতে কি হয়, আমাদের যখন অনেক গরম পড়ে শরীরটা একটু তৈলাক্ত হয়ে যায় না, তো ওইখান থেকে আমি মাথায় রাখতাম কিউটিকল, অয়েল, তো তেল জাতীয় টাইপের জিনিসপাতি ত্বকের বাইরে থাকে। তো যেটা নিঃসৃত সৃষ্টি হয় কোথায়, কিউটিকলটা এপিডার্মিসের হয়, কিন্তু গ্যাস্ট্রোডার্মিসের নেই। এবার সে জননাঙ্গ আর মুকুল দেখতে পাওয়া যায় অবভিয়াসলি, আর গ্যাস্ট্রোডার্মিস তো নাই। তো কাজ হচ্ছে যে বাইরের আঘাত থেকে রক্ষা করবে, আর গ্যাস্ট্রোডার্মিস হচ্ছে পুষ্টি কাজ নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, পুষ্টি কাজে যে নিয়ন্ত্রিত করে গ্যাস্ট্রোডার্মিস, এটা না ভুলার জন্য আমি মাথায় রাখতাম। ধরো আমরা তো প্রচুর পরিমাণে খাবার খাই, যার জন্য পুষ্টি হয়। এখন প্রচুর পরিমাণে খাবার খেলে মাঝে মাঝে গ্যাস্ট্রিকের সমস্যা হয় না, তো গ্যাস্ট্রোডার্মিস একটু নামের মধ্যে মিল আছে না। তো পুষ্টির যে জিনিসটা আমরা পড়বো, সেই জিনিসটা কোন টপিকের মধ্যে ছিল, গ্যাস্ট্রোডার্মিসে ছিল, মাথায় থাকবে। এবার আসি মেসোগ্লিয়াতে। তো হাইড্রার এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে অবস্থিত জেলির মতো স্বচ্ছ স্থিতিস্থাপক স্তর যেটা, সেটা হচ্ছে যে মেসোগ্লিয়া। তো কোষিকা সবচেয়ে পাতলা আর পাদচাকতি সবচেয়ে বেশি থাকবে, কিন্তু পুরু হবে। কোষিকা হচ্ছে সবচেয়ে পাতলা, পথে পাদচাকতি, পথ হচ্ছে পুরু। আর হাইড্রা মেসোগ্লিয়া প্রায় 0.1 মাইক্রোমিটার পুরু হবে। এগুলা গেছে। মেসোগ্লিয়া দেহের অবলম্বনে সহায়তা করে, এক ধরনের নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে। মেসোগ্লিয়া দুইটা কোষস্তরের ভিত্তিরূপে কাজ করবে, আর সংকোচ হচ্ছে মায়োফাইব্রিল তৈরি করবে। আচ্ছা, এখানে যে কাজগুলো হাইড্রার মেইনলি কাজগুলো খুবই ইম্পর্টেন্ট। ইন্টারস্টিশিয়াল টিস্যুর কাজ কি, ইন্টারস্টিশিয়াল কোষের কাজ কি, তারপর ওদিকে গ্রন্থি কোষ, তারপর ভাসতে কোনটা সাহায্য করে, বুদবুদ সৃষ্টিতে কোনটা সাহায্য করে। মেসোগ্লিয়ার কাজ তো খুবই ইম্পর্টেন্ট, নমনীয় কঙ্কাল আর হচ্ছে যে ভিত্তি, ঠিক আছে। এই দুইটা ওয়ার্ড কোনোভাবে বলা যাবে না, কঙ্কাল আর ভিত্তি, মেসোগ্লিয়া। এবার সিলেন্ট্রন বা পরিপাক সংবহন, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর আর কি। তো নিডারিয়া পরভুক্ত প্রাণীদের যেমন হচ্ছে হাইড্রা, দেহ অভ্যন্তরে এক প্রান্ত খোলা থাকে, যেটা হচ্ছে নলাকৃতি ফাঁকা গহ্বর থাকে, ওটা হচ্ছে আমরা সিলেন্ট্রন বলছি। চিত্রটা একটু দেখবো, এই যে ফাঁকাটা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। তো এখানে কি হয়, একদিকে খাদ্য পরিপাকে আর অন্যদিকে হচ্ছে যে খাদ্য সার শ্বসন ও রাসায়নিক পদার্থ পরিবহনে সাহায্য করে। তাই এই সিলেন্ট্রনকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর বলা হয়। সিলেন্ট্রনকে অনেক সময় ব্লাইন্ড গাট বা ব্লাইন্ড সাক বলা হয়। তো এখানে মাথায় রাখতাম সিলেন্ট্রন বানানটাতে দেখো দন্তন্য আছে, ব্লাইন্ড বানানটাতেও দন্তন্য আছে, ঠিক আছে। সিলোম আর সিলেন্ট্রনের মধ্যে পার্থক্য। সিলোমে কি হয় যে
ত্রিস্তরী, যেটা ভিতরের দিকে, আর পশ্চিমের বাইরের দিকে হচ্ছে মধ্যবর্তী ফাঁকা স্থান। আমি মাথায় এরকম সিলোমে ম আছে, মত হচ্ছে মধ্যবর্তী ফাঁকা স্থান, ঠিক আছে। আর যেটা সিলেন্ট্রন, সেটা কি হয় দ্বিস্তরী প্রাণীর মধ্যে। সিলোম কিন্তু 3, সিলেন্ট্রন 2। তো সিলেন্ট্রনে কি হয় মানে প্রাণী দেহের মাঝখানে হচ্ছে যে প্রশস্ত ফাঁকা স্থান, দ্বিস্তরীদের মাঝখানে থাকবে আর কি। তারপর এখানে হচ্ছে ভিতরের বাইরে হচ্ছে মেসোডার্ম থেকে উদ্ভূত পেরিটোনিয়াম পদ্ধতি আবৃত। তো সিলোম বান্ডাল দেখো সবগুলো ম ম আমরা পাবো, দেখবে সবগুলোতে ম আছে, ময়ের খেলা বলা যায়। মেসোডার্ম পেরিটোনিয়াম দিয়ে পদ্মা দিয়ে আবৃত, আর এদিকে হচ্ছে যে সব দিক দিয়ে গ্যাস্ট্রোডার্মিস দিয়ে আবৃত। আমরা বলছিলাম গ্যাস্ট্রোডার্মিস পুষ্টির কাজ। তো মেসোডার্ম থেকে হচ্ছে সিলোমটা তৈরি হয়, সিলোমিক পাউচ থেকে উদ্ভূত হয়। তো মেসোডার্ম সিলোম লাস্ট টাইম ম আছে, ম থেকে মেসোডার্ম জাত, সিলোমিক পাউচ বান্ডাতে ম আছে। আর এদিকে কি হচ্ছে অ্যান্ড্রোডার্ম, দেখো দন্তন্য, দন্তন্যর একটা মিল পাবো, অ্যান্ড্রোডার্ম জাত। আর হচ্ছে আর্কেন্ট্রন থেকে উদ্ভূত দন্তন্য, ঠিক আছে। এবার আসি বিভিন্ন অঙ্গে অবস্থান করবে, হৃৎপিণ্ড, যকৃৎ, ফুসফুস, আর এদিকে কোনো অঙ্গে অবস্থান করবে না, যেহেতু গহ্বরটা কি আছে মানুষের দেহে, ওইটা আর কি। আর এদিকে হচ্ছে সিলোমিক তরল পূরণ করে থাকবে, অবশ্যই সিলোমিক তরল থাকবে। আর সিলেন্ট্রন যেহেতু গহ্বর, সেখানে পানি, খাদ্য আর বজ্র দিয়ে হচ্ছে যে কি পূর্ণ থাকবে। গহ্বর টাইপের গর্ত টাইপ জিনিসপাত দিলে কি আমরা ময়লা টয়লা ফেলি না, তো ওটা দিয়ে মাথায় রাখা যাচ্ছে। আর সিলোমটা হচ্ছে শুধু দেহ গহ্বর হিসেবে কাজ করে, কিন্তু সিলেন্ট্রন যেটা গ্যাস্ট্রোডার্মিস কাজ করতেছে, তাহলে হচ্ছে এটা দেহ গহ্বরও কাজ করবে, পরিপাক গহ্বর হিসেবেও কাজ করবে। যেটা অন্তঃকোষীয় সেটা হচ্ছে পুষ্টি, যেটা আন্তঃকোষীয় সেটা হচ্ছে সিলেন্ট্রনে থাকে। এখানে জাস্ট এই ছকটা কিন্তু একটু লাগে, একবার জাস্ট দেখে নিবা আমরা। পেশি আবরণী কোষ, পেশি যেহেতু এপিডার্মিসের বাইরে থাকবে, তো এটা কি করবে, যে মানে গ্রন্থিময় অংশ আবরণ সৃষ্টি করবে। তবে ইন্টারস্টিশিয়াল কোষ, কোষের মধ্যবর্তী স্থান থাকবে, যে কোনো প্রয়োজনীয় কোষ রূপান্তরিত হতে পারে। নিডোব্লাস্ট বলছিলাম, ব্লাস্ট অপরিণত। তো ওটা হচ্ছে মেনলি কি হিপনোটক্সিন থাকবে, নিউরোসিল থাকবে, বারবেল থাকবে। বার্ব কটা থাকবে, 3টা থাকবে। আত্মরক্ষা আর প্রতিরক্ষা হাতিয়ার হিসেবে কাজ করে। আচাস দিয়ে মাথায় রাখছিলাম, খাদ্য গ্রহণ আর চলনে সাহায্য করে। সংবেদী কোষ তো বোঝা যায়, উদ্দীপনা দিবে আর কি, মুক্ত প্রান্ত সংবেদী। আর স্নায়ু কোষ যেটা, সেটা কি মানে সংবেদী কোষ থেকে তথ্যটা নিবে। গ্রন্থি কোষ কি হবে, মেনলি গ্রন্থি আমরা বলছিলাম মিউকাস নামক আঠালো ক্ষরণ হবে, বুদবুদ সৃষ্টি করবে, কর্ণপথ কাজ করবে। আর জনন কোষ, ওটা তো বোঝা যায় শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন করে জনন সম্পর্ক করে। এবার আসি গ্যাস্ট্রোডার্মিসের যে কোষগুলো, গ্যাস্ট্রোডার্মিস পুষ্টিকোষ মেনলি কি ছিল, গ্যাস্ট্রোডার্মিসের ছিল। তো ওটা মেসোগ্লিয়া সংলগ্ন স্থানে মায়োনিম থাকে। আচ্ছা আমি মাথায় রাখতাম নিডারিয়া দন্তন্য আছে, দন্তন্য মায়োনিম মেসোগ্লিয়া, ঠিক আছে। মতে মেসোগ্লিয়া, মতে মায়োনিম। আবার নিডারিয়াতে দন্তনস্কেন নিয়ে আসেন, মায়োনিম বানাতে দন্তনস্কেন নিয়ে আসে। তো মায়োনিম কোথায় থাকে, হাইড্রার নিডারিয়াতে, মানে নিডারিয়া পর্বভুক্ত হাইড্রার মধ্যে হচ্ছে যে মায়োনিমটা থাকে। তো পুষ্টিকোষ কি করে, মেনলি প্লাজেলাযুক্ত প্রাণীস্তর সৃষ্টি করে, আর দিকে হচ্ছে অন্তঃকোষীয় পরিপাকটা কে করে, পুষ্টিকোষ করে, মানে ভিতরের আর কি। ইন্টারস্টিশিয়াল কোষটা কি করে, ওই যে এপিডার্মিসের যে কোষে রূপান্তরিত করা। গ্রন্থি কোষ বুদবুদ সৃষ্টি, ওইখানেটা বুদবুদ সৃষ্টি ছিল, এই যে বুদবুদ আর ক্ষণপথ বিস্তার ছিল। আর এখানে যেটা গ্রন্থি কোষের কাজ, সেটা হচ্ছে কি এনজাইম বহিঃকোষীয় পরিপাকে সাহায্য করে। মিউকাস আর এনজাইম ক্ষরণ করাটা হচ্ছে যে গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থি কোষের কাজ। তো সংবেদী যেটা, সেটা হচ্ছে সিলেন্ট্রন খাদ্যের উপস্থিত করবে, দোদষ্ট সংবেদী, দোদষ্ট সিলেন্ট্রন। তো স্নায়ু কোষ উদ্দীপনা গ্রহণ করবে। গঠনগুলো খুব একটা লাগে না, আমি জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো দাগাই দিচ্ছি, এগুলো থেকেই আসে আসলে। এবার আসি খাদ্য গ্রহণ পরিপাকের যে প্রক্রিয়াটা। পুষ্টি জিনিস কি জিনিস, ওটা তো বোঝাই যায় যে মানে সরল করে ফেলবো, এরপর আমাদের শক্তি দিবে, এটাই মেন কথা হচ্ছে এটাই। তো হাইড্রা হচ্ছে মাংসাশী কার্নিভোরাস নামটা মাথায় রাখতে হবে, মাংসাশী কার্নিভোরাস। তো কিছু কথাবার্তা আছে এখানে, কি কি খাই এটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট। হাইড্রার খাদ্যের তরল তালিকায় বিরাট অংশ জুড়ে রয়েছে বিভিন্ন পতঙ্গের ব্লাড। আমি বলি মাংসাশী, যেহেতু আমাদের পরীক্ষা কোশ্চেনে বুঝছেন, একটা হচ্ছে যে নিরামিষ টাইপসের খাবারের নাম দিয়ে দিবে, আর ওটা হচ্ছে উত্তর হয়ে যাবে, যেহেতু খাই না কোনটা জিজ্ঞাসা করলে। তো সাইক্লপস, তারপর ড্যাফেনিয়া, আর কাস্ট্রোসিও সন্ধিবদী প্রাণী, এগুলো হচ্ছে ছোট ছোট কৃমি খণ্ডকায়িত প্রাণী, আর মাছের ডিম, এগুলো হচ্ছে মেনলি হাইড্রাকাই। কিন্তু প্রধান খাদ্য হচ্ছে ক্রাস্টোসিও সন্ধিবদী। কতে খাদ্য, প্রধান খাদ্য, কয়র, ক্রাস্টোসিও বানাটা কয়র দেওয়া হয় না, তো ওইটা আর কি সন্ধিপতি। আর হচ্ছে যে সাধারণত প্রাণী হচ্ছে গ্লুটামিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যা অন্য প্রাণীকে শিকার প্রলুব্ধ করে, মানে খেতে চায় আর কি। তো হাইড্রা কেবল যেসব শিকার করে যাদের রসে হচ্ছে গ্লুটাথিওন থাকে, টিস্যু রসে গ্লুটাথিওন থাকলে ওইগুলোকেই খাবে। তো জাস্ট এই তিনটা নাম একটু মাথায় রাখতে হবে, সাইক্লপস, ড্যাফেনিয়া, ক্রাস্টোসিও সন্ধিপতি প্রাণীটা হচ্ছে খায় আর কি। এবার শিখার দ্বারা কৌশলের মধ্যে অনেকগুলো আছে, যেটা বলব্যান্ড কিছু ডেসম্যানিম ছিল, ওটা হচ্ছে জলীয় মানে উপাঙ্গকে গতিরোধ করবে, গ্লুটানিন আটালো রস ক্ষরণকে আটকে ফেলবে। স্টিনোসিল ধরনের যেটা নেমোটোসিস, সেটা হচ্ছে হিপনোটক্সিন বাই করবে। পেনিট্রেট যেটা ছিল, ওটা হচ্ছে স্নায়ু অবস্কারী হচ্ছে যে বিষ, যেটা প্রবেশ করে শিকার করবে। তারপর কোষিকা রেখে সেটা কাছে নিয়ে যায়, এগুলো তো বোঝাই যাচ্ছে।
আরেকটা লাস্ট লাইন লেখা, হাইপোস্টোমা দেহ প্রাচীরের সংকোচন প্রশাসনের ফলে হচ্ছে যে সিলেন্ট্রন হয়। জিনিসটা মেনলি কি হচ্ছে, বলবেন যেটা সেটা হচ্ছে বলের মতো না, ওটা হচ্ছে বেঁধে ফেলবে, ঠিক আছে, জড়িয়ে ধরে ফেলবে। আর যেটা স্টিনোসিল, হিপনোটক্সিন আছে, হিপনোটক্সিন দিয়ে বেহুশ করে ফেলবে। কোশিকাযুক্ত কোশিকা আছে, কাঁটাযুক্ত কোশিকা, সেটা দিয়ে মারবে, ঠিক আছে। এই জিনিসটা একটু দেখো, চিত্রটা জাস্ট একটু দেখলে হবে যে একটা গ্লুটানিন টিস্যু, গ্লুটাথিওন আছে, এরকম টিস্যু রসওয়ালা জিপ পাইছে, মানে খেয়ে ফেলছে, ঢুকাই ফেলছে, এই যে খাওয়া শেষ। এবার বহিঃকোষীয় পরিপাক, যেটা অন্তঃকোষীয় যেটা সেটা পুষ্টিকোষে ছিল, বহিঃকোষীয়টা সিলেন্ট্রনও হচ্ছে। তো সংবেদী কোষ, সিলেন্ট্রন, এখানে কথাবার্তা আছে। তো পেপসিন এগুলো লাগতেছে না, যেহেতু আমাদের আমিষ জাতীয় খাবার খাই, ঠিক আছে। ক্যারনাভোরাস মাংসাশী প্রাণী, তো পেপসিন নিশ্চিত হয়ে প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করবে। আর লিপিড এবং শর্করা জাতীয় খাদ্য কোনো পরিবর্তন হবে না, কারণ কি, আমাদের ওটা তো মাংসাশী প্রাণী, তাই না। তো এখানে অন্তঃকোষীয় যেটা পুষ্টিকোষের মধ্যে হয়, সেটাতে কি হচ্ছে মেনলি ট্রিপসিন আমিষ জাতীয় খাদ্যকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে, লাইপেজ হচ্ছে স্নেহ জাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিনে পরিণত করবে, অ্যামাইলেজ হচ্ছে শর্করাকে গ্লুকোজে পরিণত করবে, এটা তো আমরা জানি। তো হাইড্রা হচ্ছে যে আমিষ স্নেহ কিছু শর্করা জাতীয় পরিপাক করতে পারে, কিন্তু শ্বেতসার জাতীয় খাদ্য পরিপাক করতে পারে না, ঠিক আছে। স্টার্চ জাতীয় যেগুলো খাদ্য আর কি, সেগুলো পরিপাক করতে পারে না। তো এই জন্য এই পর্যায়ে এই পরিপাকটা ঘটে বলে অন্তঃকোষীয় লাগে। তো এটার প্রক্রিয়াটা লাগে না, জাস্ট যে লাইনগুলো দাগাই দিচ্ছে সেগুলো পড়লেই হয়। এবার বহিঃকোষীয় পরিপাক আর অন্তঃকোষীয় যেটা অন্তঃকোষীয় পরিপাক, এই দুটোর মধ্যে একটু পার্থক্যটা পড়ে নেব। বহিঃকোষীয় যেটা সেটা হচ্ছে বাইরে সংঘটিত হবে আর কি, এই যে দেহের অভ্যন্তরে সংঘটিত না হয়ে দেহাভ্যন্তরে অবস্থিত কোনো গহ্বর বা থলির মধ্যে সংঘটিত। আর অন্তঃকোষীয় হচ্ছে নির্দিষ্ট কোষের মধ্যে অভ্যন্তরে সংঘটিত। খাদ্য গ্রহণ সাধারণত কোনো নির্দিষ্ট অঙ্গের জন্য খাদ্য নির্দিষ্ট পথে খাদ্য গৃহীত হয়। আর আন্তঃকোষীয় ফ্যাগোসাইটোসিস, স্পিনোসাইটোসিস ব্যাপন প্রক্রিয়া, যেগুলো শরীরের ভিতরে হওয়া সম্ভব, কোষের ভিতরে হওয়া সম্ভব। আচ্ছা, খাদ্য পৌষ্টিক নালী বা সিলিন্ডার অবস্থান করে পড়ছিলাম আমরা। আর এদিকে হচ্ছে ভিতরে সব, কিন্তু অন্তঃকোষীয় তো সব ভিতরে হবে। তো ভিন্ন ভিন্ন গ্রন্থিকোষ থেকে এনজাইম নিঃসৃত হয়, মিউকাসও হচ্ছে যে আমাদের নিঃসৃত হচ্ছিল কিন্তু পিছিয়ে যাচ্ছে। আর পরিপাকের জন্য এনজাইমও ওই কোষের সাইটোপ্লাজম থেকে নিঃসৃত হয়, যা অন্তঃকোষীয়। তারপর যেটা শোষণ ও পরিবহন, ওটা হচ্ছে যে খাদ্য সংগঠনের মাধ্যমে পরিবাহিত হয়, বিভিন্ন কোষে শোষিত হয়। আর অন্তঃকোষীয় যেটা সেটা হচ্ছে যে খাদ্য গহ্বর পার্শ্ববর্তী সাইটোপ্লাজমে খাদ্যের সারবস্তু শোষণ করে, পরিবহন করবে না। খাদ্যের অপাচ্য অংশ নির্দিষ্ট নালীপথ হচ্ছে নিক্ষিপ্ত হয়, আর ওইদিকে টিস্যু রসে হচ্ছে নিক্ষিপ্ত হয়। আমি মাথায় রাখতাম, মানে বাসায় তো আমাদের টিস্যু আমরা বেশি কাজে ইউজ করি, বাইরে হচ্ছে যে কি নালীপথের, ওটা মাথায় রাখার দরকার নেই। কোষের সাথে যেন না গুলান, এটা মাথায় রাখেন যে আমরা বাসায় তো টিস্যু অনেক ইউজ করি। তো অন্তঃকোষীয় হচ্ছে টিস্যু রস নিক্ষিপ্ত হওয়ার কথা বলছে, আর বহিঃকোষীয় হচ্ছে নালীপথ, বাইরের দিকে থাকে না নালী টালিগুলা। আর শরীরের নালী না, ধরেন নল টাইপসের জিনিসপাতির নালী, নল একটু মিল আছে না বাসায় যে নালীগুলো থাকে। এবার হাইড্রা চলো একটু আমি শর্টকাটে, দুইটা জিনিস লাগে, লুপিং আর সমারসল্টিংটা লাগে বেশি। তো ওটা যে বৈশিষ্ট্য ছিল সেগুলো একটু লিখে রাখছি। লতে লুপিং, লত হচ্ছে লম্বা দূরত্ব বিশেষ মন্তর, আর এটা হচ্ছে একটা লুপ সৃষ্টি করবে, ঠিক আছে। লুপিং মানটা, লুপিং মানটা দেখো, মানে ছোট অক্ষর না, তো ছোট অক্ষর যেটা একটা লুপ ছিল, ফাঁসা অথবা হচ্ছে যে ফাঁসা চলন অথবা শুভপুকা চলনা বলে। কিন্তু সমারসল্টিং দন্তস হচ্ছে সাধারণ, আর হচ্ছে অল্প ডিগবাজি। তো ডিগবাজি করে যে বাচ্চা যখন ডিগবাজি করে, ওরা হচ্ছে দ্রুত হাঁটতে পারে না। তো সমারসল্টিং বানটা দেখো কত বড়, সমারসল্টিং, এবার ভাগ করে পড়তে ডিগ বাজি, তো দুইটা হচ্ছে লুপ তৈরি করে, ঠিক আছে। এই কয়েকটা লাইন মনে রাখতে পারলেই হয়, এখানে আর কিছু লাগে না। আচ্ছা, এখানে আসি, যেটা লুপিংকে আমরা হচ্ছে হামাগুড়ি বলি, লম্বা দূরত্ব চলনের জন্য লাগে। তো এখানে মেনলি কি হয়, গ্লুটিনেট নেমোটিস্টের সাহায্যে ভিতরে আটকে রাখবে। প্রক্রিয়াটা পড়ার দরকার নেই, পড়তে পারো, জাস্ট নামগুলো পড়ো। জোকা চলন বা হচ্ছে শুভপুকা চলন বলবে, একটা লুপ তৈরি হবে, অর্ধেক দূরত্ব। জিনিসটা কি হয়, জাস্ট এভাবে যাবে, এভাবে একটা লুপ, এই যে একটা সিঙ্গেল লুপ, তারপর হচ্ছে দাঁড়ায় যাবে, শেষ। যেটা ডিগবাজি সেটা সমারসল্টিং বা ডিগবাজি, এটা হচ্ছে দন্তস সমারসল্টিং, দন্তস সাধারণ। তো ডিগবাজি বাচ্চারা যখন ডিগবাজি দেয়, ওরা হচ্ছে যে কি, মানে ডিগবাজি দেয় বলতে এইভাবে উল্টায় যায়, তখন ওরা খুব দ্রুত হাঁটে না। তো ওই দ্রুত চলন প্রক্রিয়া, তো ওইখানেও গ্লুটিনেট জাতীয় নেমোটিস্টের সাথে গতি স্পর্শ করে, প্রক্রিয়াটা চিত্রের মধ্যে আমরা বুঝে যাব। দুইটা লুপ তৈরি করবে, ডিগবাজি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে, দুইটা ডিগ ডাই বলে না, ড তো হচ্ছে ডাই বলা যায় না, ডিগবাজি ডাই, তো ডাই মানে কি দুই। আচ্ছা না, ডাই মানে দুই না, সরি, বাই মানে দুই, বাই বাই। আচ্ছা, ডাই বাই মনে রাখার দরকার নাই, জাস্ট মাথায় রাখবেন ডতে ড একটু মিল আছে না, দুই আর কি, দুই দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, আর ওখানে অর্ধেক। তো জিনিসটা কি হয় মেনলি, এই যে একবার উল্টায় দাঁড়াবে, দাঁড়ায় আবার ওইটাকে উল্টাবে, মানে সেম জিনিস এভাবে উল্টায়, এভাবে দাঁড়ায়, দেন হচ্ছে ওই জিনিসটা আবার উল্টাবে, ঠিক আছে। এটা হচ্ছে গ্লাইডিংটা হচ্ছে অ্যামিবয়েড চলেন। ওইটার একটা জিনিস মাথায় রাখে, মানে ওটা হচ্ছে ধীর গতিতে চলে, এই যে অত্যন্ত ধীর গতিতে চলবে, আর কিছু মাথায় রাখার দরকার নেই। বাসা হচ্ছে ফ্লোটিং, বুদবুদ সৃষ্টি করবে, আর মিউকাস ঢালার মতো হচ্ছে ছড়িয়ে গেলে হাইড্রা নিম্নমুখী হয়ে বেঁচে থাকে। বতে ভাষা, বত হচ্ছে ফ্লোটিং, ব সরি বত ফ্লোটিং না, ভাষার ইংলিশ হচ্ছে ফ্লোটিং, আর বত হচ্ছে বুদবুদ, ঠিক আছে।
এবার যেটা সাঁতার বা হচ্ছে সুইমিং, সেটা হচ্ছে ঢেউয়ের মতো। আমরা নর্মালি যখন সাঁতার কাটি তখন আমরা চেষ্টা করি না একটু ঢেউ তুলি, বা যখন বাচ্চারা পানির মধ্যে হচ্ছে যে সাঁতার কাটার চেষ্টা করে আর কি পুকুরে। এবার যেটা হামাগুড়ি, হামাগুড়িটা জাস্ট বাচ্চাদের কথা চিন্তা করলে হয়, হেঁচড়ানো টাইপসের কথাবার্তা বলা যায়। তো এখানে কি হয়, বস্তুকে আঁকড়ে ধরে রাখবে। আরেকটা কথা হচ্ছে অবরোহণ আর আরোহণ, যেটা সেটা হচ্ছে হামাগুড়ির মধ্যে হয়। তো বাচ্চারা যখন হাঁটে আর কি হামাগুড়ি দেয়, তখন দেখেন একবার উঠে একবার হচ্ছে পরে ওইটা। হাঁটাটা তো মেনে বোঝা যাচ্ছে উল্টোভাবে, যেটা ধীর গতি। সবচেয়ে বেশি ধীর কোনটা, মানে গ্লাইডিংটা, ঠিক আছে। এরপরটা কোনটা, হাঁটা উল্টোভাবে ধীর গতি। আর দেহ সংকোচন প্রশ্ন, ওটা তো বোঝা যাচ্ছে আকার খাটো দ্রুত লম্বা করে। আর যেটা ডুবা, সেটা হচ্ছে ভাষার মতো কিন্তু হচ্ছে অনিচ্ছাকৃত চলন, মানে কেউ তো ইচ্ছা বা ইচ্ছাকৃতভাবে ডুবতে চায় না, মানে বাধ্য হয়ে ডুবে গেছে পুকুরে, সেরকম আর কি। আচ্ছা, লুপিং আর সমারসল্টিং এর মধ্যে পার্থক্য। লুপিং বিশেষ চলন লম্বা বলছিলাম, আর সমারসল্টিং হচ্ছে দন্তস সাধারণ চলন। তো লুপিং কি হয়, মন্তর অর্ধেক যেহেতু করে, আর সমারসল্টিং কি দ্রুত ডিগবাজি, ড ঢ মিল আছে না, তো দ্রুত গতি। আর ওটা মাটিতে উপরে উঠে আসে না, এখানে কিন্তু মাটিতে উপরে উঠে আসে। জাস্ট চিত্রটা একটু চিন্তা করি, এটা জাস্ট হাফ ছিল, আর এটা এভাবে হাফ হয়ে আবার উল্টায়, আবার দাঁড়ায়, আবার উল্টাইছে এরকম। তো কোশিকার উপর ভর করে দাঁড়ায় না লুপিং এ, কিন্তু ডিগবাজিতে দাঁড়ায়। যেগুলো এখানে না সেগুলো এখানে হয় আর কি। তো সর্বদা গতি পথের দিকে থাকে। এখানে একবার হচ্ছে কোশিকার দিকে থাকে, আরেকবার হচ্ছে পাদচাকতির দিকে থাকে। এই যে একবার হচ্ছে কোশিকার দিকে আছে, আবার হচ্ছে পাদচাকতির দিকে আছে, ঠিক আছে। তারপর একটা লুপ হবে, আর এদিকে হচ্ছে যে কি দুইটা লুপ হবে। সমার সল্টিং বানানটাকে ভাগ করে বলে ডিগ বাজি, দুইটা করে লুপ। আর এটা হচ্ছে একবার করতে হচ্ছে হাফ যাবে, আর ওখানে হচ্ছে ডাবল যাবে, ড দ ডাবল। তবে দীর্ঘপথ অতিক্রম করার জন্য হচ্ছে যে আমরা হামাগুড়ি ইউজ করবো। আমি মাথায় রাখলাম যে ছোট বাচ্চারা হচ্ছে মানে যখন হাঁটা শিখা শুরু করার আগে, ওরা যখন দূরে কোথাও যাইতে চায় তখন ওরা কি হামাগুড়ি দেয় না। তো বাচ্চাদের ওটাতে মাথায় রাখলাম। দীর্ঘপথ বলে হচ্ছে যে আমার হামাগুড়ি, আর অল্প পথ অতিক্রম করার জন্য হচ্ছে সামার সল্টিং বা ডিগবাজি। ধরেন ছোট বাচ্চারা যখন খেলে ওরা তো ডিগবাজি দেওয়ার চেষ্টা করে না, তো ওটা তো অল্প পথ অতিক্রম করে, ঠিক আছে। আচ্ছা, বাকিটুকু আমি আরেকটা পার্টে পড়াবো ইনশাল্লাহ। তো এতটুকুই, আমি একটু বাইরে হবো এই জন্য। আল্লাহ হাফেজ, পিস।